নূতন মন্দিরটি উদ্বোধন হওয়ার কথা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশন বেলুড় মঠ, তার নির্দেশ অনুযায়ী তিনি সময় দিয়েছেন এই 2025 সালের 16, 17, 18, 19, 20, 21 এই 5 দিনের জন্যে তিনি এইখানে আসবেন। ঠিক সেই সময়েই আমাদের মূর্তি এবং মন্দিরের আবরণ উন্মোচন হবে। নমস্কার, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর থেকে স্বামী গণধীশানন্দ। আজকে আমি শুধু দর্শকবৃন্দের সামনে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচরের 100 বছরের প্রস্তুতি এবং অনুষ্ঠান সূচি সম্বন্ধে একটু আলোচনা করতে চাই। প্রথমে আমি আলোচনা করছি দীর্ঘ 100 বছর পায়ে পায়ে হেঁটে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর আজকে 100 বছর অতিক্রম করছে। এই সময়ের মধ্যে কত ওঠা পড়া, মাঝে একবার রামকৃষ্ণ মিশন বন্ধ হয়ে গেল বিশেষ কারণে, আবার কয়েক বছর পর সেটা খুলল, সেটাও অনেক বছর চলার পরে বেলুড় রামকৃষ্ণ মঠ মিশনের হাতে সেটা গেল। তারপর রামকৃষ্ণ মঠ মিশন নিয়ে এইভাবে এগিয়ে চলেছে। রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর নামটির সঙ্গে তার কাজকর্মের ব্যাপারটা জড়িয়ে রয়েছে। সেবাশ্রম, শুধু সেবা দিয়েই এই আশ্রমটা তৈরি হয়েছিল। আমরা জানি প্রথম এই অঞ্চলের কতগুলো যুবক দেখলো কয়েকটি সাধু এসে নিঃস্বার্থভাবে নিজেদের জীবন বিপন্ন করেও বন্যাপ্রীত মানুষদের জন্য সেবা করে চলেছে। তাদের কিছু চাওয়া নেই, পাওয়া নেই। কাজ শেষ করে, সেবা শেষ করে, পূজা শেষ করে তারা ফিরে গেল বেলুড় মঠে। এরা অবাক হয়ে দেখলো এটা কি সম্ভব যে স্বার্থ নেই অথচ কাজ করছে লোকে। আমাদের সবার মনে এই ভাবটাই থাকে যে স্বার্থ ছাড়া মানুষ কাজ করতে পারে না এবং সে কাজটা ঠিক মতো হয় না। আমার স্বার্থ নেই, আমি যে কাজটা করব সেই কাজটার প্রতি আমার কোনো আকর্ষণ থাকবে না, আনন্দ থাকবে না, এরকম। কিন্তু এটার যে সম্পূর্ণ বিপরীত চিত্র, নিঃস্বার্থভাবে কাজ করলে এত আনন্দ আসে সেটা মানুষ বোঝে না। তাই সেই ছেলেগুলি খুব অবাক চোখে তাকিয়ে দেখলো। পরে আবার যখন বেলুড় মঠের সাধুরা অন্য বছর এলো সেই একই কাজে, তখন তারা এটা দেখে নিজেদের মধ্যে একটু আলোচনা করে ঠিক করলো যে আমরাও তো যুবক ছেলে, আমরাও তো এই সমাজের জন্য কিছু করতে পারি। সেই ভেবে কয়েকজন মিলে শুরু করলো একটি রামকৃষ্ণ সেবাশ্রম। সেটাই চলতে শুরু করলো এবং তার মধ্যে দিয়ে এই 100 বছর ধরে বরাক ভ্যালিতে ছোট্ট ছোট্ট পুঞ্জিতে ছোট্ট স্কুলের মাধ্যমে, মোবাইল ডিসপেন্সারির মাধ্যমে রিলিফ, বন্যা ত্রাণ, শীতের উইন্টার সিজনের ত্রাণ, এইসব করে করে রামকৃষ্ণ মিশন এগিয়ে চলেছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে সমাজের সেবা করাই কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য নয় বা সাধুদের উদ্দেশ্য নয়। সমাজের সেবাটা একটা ভিন্ন পথ। সেই পথের আগে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আধ্যাত্মিক পথ। ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, এইটা মনে রাখতে হবে। ঠাকুর রামকৃষ্ণদেব বলে গিয়েছিলেন। তাই আমাদের প্রথমে নিজেদিকে শান্ত করে ঈশ্বরে মন সমাহিত করতে হবে। তারপরে সেই শান্ত মনটিকে বাইরে বেরিয়ে নিয়ে এসে চোখ বন্ধ করে যে ভগবানকে আমরা দেখেছি, চোখ চেয়েও সর্বভূতে সেই ভগবানকে দেখতে হবে, তাদের সেবা পূজা করতে হবে। স্বামীজিকে ঠাকুর সেই ভাবটি শিখিয়ে গেলেন। স্বামীজি চেয়েছিলেন যে তিনি সব সময় ধ্যান জপে ডুবে থাকবেন, আনন্দে মগ্ন থাকবেন। ঠাকুর তাকে বকলেন এবং সেখান থেকে নামিয়ে এনে বললেন ওর চেয়েও বড় অবস্থা আছে। ঠাকুর বলছেন চোখ বন্ধ করলেই ভগবান আছে আর চোখ চাইলে ভগবান নেই। সেই জন্যে চোখ বন্ধ করে যে ভগবানকে আমরা আমাদের ভেতরে দেখব,
সেই ভগবানকেই চোখ চেয়ে বাইরেই সর্বভূতের মধ্যে দেখব এবং সেইভাবে সেবা করব। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দ পাওয়ার পথ। যদি সেই জায়গায় দাঁড়াতে পারি তখনই সেটা পূজা হয়ে দেখা দেবে, নতুবা সেটা দান ইত্যাদি ইত্যাদি নামে অভিহিত হতে পারে। সেইভাবে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর এতদিন ধরে এগিয়ে এসেছে। এখন এই 100 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা শিলচরবাসী, বরাকবাসী তথা অসমবাসী তথা ভারতবাসী তথা পৃথিবীবাসী এখানে একটা সুন্দর মন্দির নির্মাণ করার জন্যে এগিয়ে এসেছে। আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে সুন্দর মন্দির একটি গড়ে উঠেছে। আপনারা যারা পুরনো মানুষ 3 বছর আগেও দেখেছেন এখানে একটি ছোট্ট মন্দির ছিল। এই মন্দিরটি অনেক দিন ধরে ছিল এবং মন্দিরটি নষ্টও হয়ে গিয়েছিল। তা আমরা ঠাট্টা করে সব মানুষের কাছে বলি যে ঠাকুর শিলচরের ছোট্ট জায়গায় ছিলেন, তাই তিনি ভাবলেন 100 বছরে তিনি একটা বড় জায়গায় থাকবেন, তাই তিনি তার বড় ঘর তৈরি করলেন। ঠিকই, কেননা শিলচর রামকৃষ্ণ মিশনের মন্দির ছিল রামকৃষ্ণ মঠ মিশনের যত মন্দির তার থেকে সব থেকে ছোট। এখন সেটা অনেক বড় হয়েছে, ঠাকুরের ইচ্ছাতেই হয়েছে। এটা আমরা সবাই জানি, ভক্তরা সবাই জানেন, মানুষরা সবাই জানেন যে তার ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। আমরা যন্ত্রস্বরূপ আছি, কিন্তু আমাদের দিয়ে এই যন্ত্রটাকে দিয়ে তিনি তার কাজ করিয়ে নিচ্ছেন। প্রথমে একটু কথা উঠেছিল দিকের ব্যাপারে। আমাদের শিলচর রামকৃষ্ণ মিশনের জমিটা উত্তর দক্ষিণে বিস্তৃত, আর উত্তরের দিকেই এর মেন গেট এবং মেন রাস্তা। যদি আমরা মন্দিরটা তথাকথিত শাস্ত্র অনুযায়ী করতে হয় তাহলে ঠাকুর কখনো উত্তর দিকে মুখ করে বসেন না, কিন্তু আমাদের ঠাকুর বসেছেন উত্তর দিকে মুখ করে। রামকৃষ্ণ মিশন সব সময়ই উদারপন্থী এবং তারা সত্যি সত্যি ঠাকুরমা স্বামীজি ঈশ্বরের ভক্ত। সেই জন্যে তাদের মনে এই প্রতিফলন, ভগবান কোন দিকে বসবেন সেটা কি আমরা ঠিক করব? আমরা জানি সর্বভূতে সেই প্রেমময়, সব জায়গাতেই তিনি রয়েছেন, তাহলে দিকটা আবার কি? সেই জন্যে দিকের ব্যাপারে আমরা ভাবিনি, আমরা ভক্তদের ব্যাপারে ভেবেছি, যাতে ভক্তরা ঠিক মতো দর্শন করতে পারেন, রাস্তা দিয়ে যাওয়ার সময়ও ঠাকুরকে দর্শন করে যেতে পারেন। সেই জন্যে আমরা উত্তর দিকে মুখ করেই ঠাকুরকে বসিয়েছি। এরপর 100 বছরের অনুষ্ঠান সম্বন্ধে আমি ফিরে আসছি। 100 বছরে আমরা একটি চ্যারিটেবল ডিসপেন্সারি প্রতিষ্ঠার দিকে নজর দিয়েছি। আগেই সেই চ্যারিটেবল ডিসপেন্সারি বিল্ডিং তৈরি হয়েছে, সেই বিল্ডিংয়ে বর্তমানে ঠাকুরের পূজা চলছে। ওইখান থেকে ঠাকুর যাবেন নূতন মন্দিরে, আর ওই পুরনো যেটা বর্তমান মন্দির সেটি চ্যারিটেবল ডিসপেন্সারি রূপে এই সমাজের নররূপী নারায়ণের পূজা সেবার কাজে লাগবে। নূতন মন্দিরটি উদ্বোধন হওয়ার কথা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশন বেলুড় মঠ, তার নির্দেশ অনুযায়ী তিনি সময় দিয়েছেন এই 2025 সালের 16, 17, 18, 19, 20, 21 এই 5 দিনের জন্যে তিনি এইখানে আসবেন। ঠিক সেই সময়েই আমাদের মূর্তি এবং মন্দিরের আবরণ উন্মোচন হবে। মন্দিরের আবরণ উন্মোচন হবে 18 তারিখে, মূর্তি প্রতিষ্ঠা হবে 18 তারিখে। তার আগে মূর্তি প্রতিষ্ঠার বিভিন্ন রকমের কার্যক্রম থাকে, শাস্ত্রীয় কার্যক্রম, সেগুলো সব হবে। বাস্তুযাগ, তারপরে কালী পূজা ইত্যাদি ইত্যাদি, সেইগুলো সব সম্পন্ন হবে 17 তারিখে। 18 তারিখে মেন মন্দির ওপেন হবে, মূর্তি উন্মোচন হবে। 16 তারিখে আমাদের এই আশ্রম থেকে একটি প্রভাত ফেরি বেরোবে, যেটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আশ্রমে এসে শেষ হবে। আমরা সব স্কুল, কলেজ, ক্লাব, বিভিন্ন সংগঠন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তারা এই প্রভাত ফেরিতে যোগ দেওয়ার জন্যে।
আমরা আশা করছি অনেক মানুষ ভক্ত সব আসবেন এই প্রভাত ফেরিতে যোগদান করার জন্যে। আগামী 15 মার্চ বেলুড় মঠের বিভিন্ন সংঘের বেলুড় মঠের যত অংশ আছে সারা ভারতবর্ষে, সেই ভারতবর্ষের বিভিন্ন সেন্টার থেকে সাধুরা সব আসবেন এই আশ্রমে 100 বছরের অনুষ্ঠান উপলক্ষে। 15 তারিখ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ, ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন বেলুড় মঠ, তিনি পদার্পণ করবেন এই আশ্রমে এবং এই আশ্রমে পদার্পণের পরে তিনি আমাদের নূতন চ্যারিটেবল ডিসপেন্সারি বিল্ডিং ওপেন করবেন। পরের দিন সকাল থেকে প্রভাত ফেরি এবং ধর্মসভা আছে। প্রত্যেক দিন ধর্মসভা আছে 16 তারিখ থেকে বিকাল বেলায়, বিকাল 3টে থেকে 5টা পর্যন্ত। বিভিন্ন আশ্রম থেকে যেসব সাধুরা আসবেন তারা এই ধর্ম প্রসঙ্গ করবেন ভক্তদের সামনে। আর সন্ধ্যারতির পরে কালচারাল প্রোগ্রাম আছে, বিভিন্ন সাধুরা আসবেন, এই অঞ্চলের ভালো ভালো গায়করা রয়েছেন, তারাও ভজন পরিবেশন করে ভক্তদের শোনাবেন। 15, 16, 17, 18 তারিখে মেইন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই অসমের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। তিনি কথা দিয়েছেন তিনি আসবেন। ওই দিনের আমাদের বিশেষ অনুষ্ঠান সকাল 6:30টায় ঠাকুর মা স্বামী যোগানন্দজি জন্মদিন উপলক্ষে হচ্ছে। স্বামী যোগানন্দজি সবাইকে নিয়ে সাধুরা এবং ভক্তরা এই বর্তমান স্থান থেকে নূতন মন্দিরে যাবেন। পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজজি নিজে হাতে সেই মূর্তি ওখানে প্রতিষ্ঠা করবেন, আরতি করবেন। তারপরে ওখান থেকে 9:15-তে নিচে নেমে এসে আমাদের একটি অডিটোরিয়াম আছে, যে অডিটোরিয়ামের নাম আমরা দিয়েছি স্বামী যোগানন্দ অডিটোরিয়াম সভাগৃহ। সেই সভাগৃহের দ্বারোদ্ঘাটন হবে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজির হাতে। তারপরে সেই সভাগৃহেই একটি সভা হবে, যে সভাতে থাকবেন পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজজি, পরম পূজ্যপাদ ভাইস প্রেসিডেন্ট মহারাজজি এবং মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানটা প্রায় 2 ঘন্টার অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পরে স্থানীয় 12টি ট্রাইবদের বিভিন্ন তাদের নিজেদের যে কালচারাল সংস্কৃতি, যে সেই সংস্কৃতি বিষয়ে তারা অনুষ্ঠান করবে। তাদের জন্য আমরা প্রায় 3.5 ঘন্টা সময় দিয়েছি। তারপরে আমরা স্থানীয় গায়কদের জন্য কিছু অনুষ্ঠান রেখেছি। সন্ধ্যারতির পরে এই আশ্রমে বিভিন্ন সময়ে যেসব সাধুরা সেবা করে গেছেন তারা এই আশ্রম সম্বন্ধে স্মৃতিচারণ করবেন 18 তারিখ সন্ধ্যারতির পর। 18 তারিখ বিশেষ একটা অনুষ্ঠান আছে, সাধু ভান্ডারা। প্রায় 200 সাধু আসবেন রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন সেন্টার থেকে। এছাড়াও বাইরের সাধুরাও থাকবেন। সবাইকে নিয়ে একটি সাধু ভান্ডারার ব্যবস্থা আছে আগামী 18 মার্চ দুপুরবেলায়। তারপরে 19 মার্চ আমাদের বেশিরভাগ সাধুই সব চলে যাবেন, কিন্তু পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজি এবং কিছু সাধু থাকবেন। এই সময়ে আমরা এখানে 2 দিন দীক্ষার অনুমতি পেয়েছি। পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজি দীক্ষা দেবেন। আর রাত্রে আমরা নাটক এবং যাত্রার আয়োজন রেখেছি। সব ভক্ত অনুরাগীদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা সবাই এই অনুষ্ঠানটি উপভোগ করুন। 100 বছর একটা জীবনে একবারই আসে, দুবার আসে না সাধারণত। সেই জন্যে এই দিনগুলিতে আপনারা সবাই আনন্দ নিন। আপনাদেরই জায়গা, আপনাদেরই মন্দির, আপনাদেরই সব, আমাদের সবারই সব। সেই জন্যে সবার কাছে অনুরোধ, আপনারা সবাই এখানে আসুন। শ্রদ্ধা নমস্কার জানিয়ে শেষ করছি।